আজকে একটু আগে বিশালগড়ের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের যে ভার্চুয়াল যে ভিত্তিপ্রস্তর স্থাপন একটু আগে আমরা এটা সাক্ষী রইলাম এবং সেই উপলক্ষে আজকে বিশালগড় টাউন হলে মঞ্চে যারা উপস্থিত আছেন বিশালগড় বিধানসভার সম্মানিত এবং জনপ্রিয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়, মাননীয় বিধায়িকা কমলা সাগর কেন্দ্রের শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, এখানে উপস্থিত আছেন জেলা সভাধিপতি সিপাহীজলার শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া, তাছাড়া চেয়ারপারসন বিশালগড় মিউনিসিপ্যাল কোর্ট কাউন্সিলর শ্রী অঞ্জন প্রকায়স্ত, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রাখলেন ডিএমএন কালেক্টর সিপাহীজলা ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, উনি বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। উপস্থিত এই জেলার সম্মানিত এসপি শ্রী বিজয় দেববর্মা মহোদয়, ডক্টর তপন মজুমদার ডাইরেক্টর হেলথ ডিপার্টমেন্ট, শ্রী রিঙ্কু লাথের এডিএম সিপাহীজলা এবং অন্যান্য আমার সামনে যারা এখানে বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালসরা আছেন, যারা ডিপার্টমেন্টের বাইরেও এখানে যারা বিভিন্ন ডিগনিটারিজ এখানে উপস্থিত এবং আমার ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে উপস্থিত থাকার জন্য। আজকে এখানে যে বিশালগড়ে যে 7টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং মোট 5টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং একটু আগে আমি মধুপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে যে নিউ বিল্ডিং সেখানেরও উদ্বোধন করেছি। এই 13টি প্রকল্পের জন্য মোট ব্যয় হবে প্রায় 28 কোটি 72 লক্ষ টাকা। গত 20 জুন দক্ষিণ জেলায় সাবরুমে মোট 19টি প্রকল্পের জন্য আমি গিয়েছিলাম, সেখানেও প্রায় 32 কোটি টাকার ব্যয় হবে, তারও উদ্বোধন আমি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বলেছেন যে উন্নয়ন ছাড়া কিছু কথা হবে না, ডেভেলপমেন্ট সর্বস্তরের, শুধু বিল্ডিং না, সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট প্রয়োজন। তো আমরা সেই দিশায় আমরা কাজ করছি। ডাবল ইঞ্জিনের সরকার, বিরোধীরা মাঝে মাঝে কটূক্তি করেন যে কি ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু আমরা কাজের মাধ্যমে তার পরিচয় দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খুশি হবেন যে শুধু 2025 সাল থেকে, অর্থাৎ 25 সালের জানুয়ারি থেকে এই জুন মাস পর্যন্ত, এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমি গেছি সারা ত্রিপুরাতে। এই কয়েক মাসে, 5 মাসের মধ্যে 638 কোটি 65 লক্ষ টাকার উপরে আমি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছি। উন্নয়ন অন্তহীন, শেষ নেই, উন্নয়নের পরেও উন্নয়ন করতে হবে এবং মানুষের মনে যে চিন্তাধারা যে উন্নয়ন কীরকম হয় সেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেখিয়েছেন। দেশ এইভাবে উন্নতি করতে পারে, দেশ এইভাবে চলতে পারে, 2014 আগে কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। অটলজি আমাদের দেখিয়েছিলেন এবং উনার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখন আমাদের দেখাচ্ছেন। সেটা সুরক্ষার প্রশ্নেই হোক, সেখানে স্বাস্থ্যের বিষয়ে হোক, এগ্রিকালচারের বিষয়ে হোক, স্পোর্টসের বিষয়ে হোক, সর্বস্তরে, এআরডিডি ডিপার্টমেন্টের হোক, সর্বস্তরে উনি আমাদের দেখাচ্ছেন কিভাবে দেশকে চালাতে হয়। আমরা জানি উনি যখন 13 বছরের জন্য উনি মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের কার্যভার উনি সামলিয়েছেন, গুজরাটের যে অবস্থা ছিল তখন এবং গুজরাটে অনুর্বর জায়গা ছিল, সেই জায়গায় উনি গুজরাটকে একটা মডেল স্টেট উনি তৈরি করেছেন। এবং আমি বলি, সব জায়গায় বলি যে উনি ওখানে যে কাজটা করেছেন, অনেকটা যারা সায়েন্টিস্ট যারা আছে তারা কিন্তু অনেকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে, তো কাজ করার মাধ্যমে সেটা পরীক্ষাগার, সেই পরীক্ষাগার থেকে উনি যখন বললেন যে না
যে আমাকে যেহেতু আপনারা পাঠাচ্ছেন এখন সারা ভারতবর্ষকে চালানোর জন্য 2014-তে ওনার এক ভাষণে আমি দেখছিলাম ওনার মধ্যে যে কনফিডেন্স, যে পরীক্ষাগারে যেসব কাজগুলো উনি করেছেন, জল ছিল না, জলের ব্যবস্থা করেছে, পাকা ঘরের ব্যবস্থা করেছে, যেখানে সুলভ শৌচালয়ের ব্যবস্থা ছিল না শৌচালয়ের ব্যবস্থা করেছে, এই সমস্ত কাজ কিন্তু ওখানে উনি করে এসছেন। এর জন্য ওনার মধ্যে যে কনফিডেন্স যে আমি ভারতবর্ষকে সেইভাবেই আমি তৈরি করব, এবং সেটাই উনি করেছেন। আজকে আমরা সবাই আনন্দিত, খুশি যে 2022-এ উনি ডিক্লেয়ার করেছিলেন অমৃতকাল, অর্থাৎ 2022 থেকে 100 বছর যখন পূর্ণ হবে 2048 পর্যন্ত এই যে অমৃতকাল, আমাদের বিকশিত ভারতের উনি ডাক দিয়েছেন। আমরা কিন্তু এই বিকশিত ভারত কি হতে পারে, আমাদের যে লাস্ট মাইল, আমাদের যে রাজ্যের এবং ভারতের শেষ প্রান্ত পর্যন্ত যারা নাগরিকরা আছেন তাদের আর্থসামাজিক উন্নয়ন, সর্বস্তরের উন্নয়ন, সেই দিশা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, আমরাও সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের যে অগ্রাধিকারের যে বিষয় সেগুলো আমরা, যেটা আমি একটু আগে বললাম, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং জনজাতিদের যে সামগ্রিক উন্নয়ন, সেই দিকে আমরা নজর রাখছি। এবং সেলফ রিলায়েন্স, স্বনির্ভরতা, আমরা আমাদের যে এসএইচজি গ্রুপ বোনেরা আছেন, আগে 2018-র আগে মাত্র 4 থেকে 4,500 এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় এখন 56,000 আমাদের এসএইচজি গ্রুপ হয়েছে, ভাবা যায় না কোনোদিন। এবং তাদেরকে আমরা 700 করোড়ের উপরে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি, আরও ব্যাংকের থেকে আমরা ফান্ড দিচ্ছি যাতে করে তাদেরও উন্নতি হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মা ও বোনেরা তাদের যে মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট, সেটাও কিন্তু আমরা করছি। এখানে 33% রিজার্ভেশন, আজকে পার্লামেন্টেই হোক, অ্যাসেম্বলিতেই হোক, তাদের রিজার্ভেশন রাখা হয়েছে। আমাদের এখানে 33% রিজার্ভেশন রাখা হয়েছে আমাদের ত্রিপুরাতে চাকরির ক্ষেত্রে। বিভিন্ন জায়গায় আমরা যারা স্কুল কলেজ পড়ুয়া মেয়েরা আছেন তাদেরকে আমরা ডিগ্রি কলেজে কোনো রকম ফিস যাতে না দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। আমরা বিভিন্ন জায়গায় পিঙ্ক টয়লেটের রাস্তাঘাটে যাতে মেয়েদের এবং বাচ্চাদের, মায়েদের, তাদের যাতে অন্য যে নর্মাল যে শৌচালয়গুলো আছে সেখানে না যেতে হয়, তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি। সেটাকে বলে পিঙ্ক টয়লেট, দূর থেকে দেখলে বোঝা যাবে, তার ব্যবস্থা আমরা করছি। যদি সরকারি কোনো মানে স্টল তৈরি হয় সেখানে 50% মহিলাদের জন্য রাখতে হবে। এরকম মানে অনেক আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি। মহিলাদের জন্য আমরা সমস্ত 8টা ডিস্ট্রিক্ট আছে, তাদের নিরাপত্তার জন্য 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে আমরা 2টো শুধু মহিলা দ্বারা পরিচালিত, আমরা আমাদের সরকার সেখানে পুলিশ, মহিলা পুলিশ থানা আমরা করেছি। মহিলাদের 137 জন টিএসআর-এর মধ্যে ভর্তি হয়েছে। এখন যেহেতু 33% রিজার্ভেশন হয়েছে, তাতে করে আরও আগামী দিন এই টিএসআর-এর মধ্যে ভর্তি হবে। আমাদের এর মধ্যে আমাদের মাননীয় হোম মিনিস্টার সাহেব আমাদেরকে যে আমি 2টো আইআর ব্যাটালিয়ন টিএসআর-এর জন্য চেয়েছিলাম, সেখানে উনি একটা দিয়েছেন, সেখানেও তারা যেহেতু মহিলারা সেখানে স্থান পাবেন। এবং সেইভাবে আমরা মহিলাদের উন্নতির জন্য আমরা কাজ করছি, যেখানে কর্মসংস্থানের যাতে সুযোগ হয়। আমরা প্রচুর, একদিকে যেমন এখানে লাখপতি দিদি প্রায় 91,000 আমরা ত্রিপুরাতে লাখপতি দিদি হয়েছে, আগে তো এরকম আমরা শুনিনি কোনোদিন। তো আগামী দিন আরও আমরা যাতে নিজস্ব যে সম্পদ ত্রিপুরা রাজ্যের, সেই সম্পদ ব্যবহার করে যাতে, আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছেন যে আমাদের 3rd স্টেট সমস্ত ভারতবর্ষে যেখানে সাক্ষরতার দিকে আমরা পূর্ণতা লাভ করেছি, 95.6% আমরা পেয়েছি। এবং বাকি যে 2টো আছে, সেই 2টো যে স্টেট আছে তার থেকে আমাদের এখানে কিন্তু জনসংখ্যা অনেক বেশি। এখানে শুধু সাক্ষরতার বিষয় নয়, অনেকগুলো ইউনেস্কোর ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়া হলে তবেই তাকে পূর্ণ স্বাক্ষরিত হিসেবে ডিক্লেয়ার করা হয়। তো সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করছি। আমাদের ত্রিপুরা এখন মানে যেখানে জিএসডিপির কথা যদি আমি বলি, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আমরা ছোট রাজ্য, আমরা তারপরেও এখানে
সেকেন্ড হাইয়েস্ট আমরা জিএসডিপির ক্ষেত্রে আমরা হয়ে গেছি এখানে। এবং পার ক্যাপিটা ইনকাম সিকিমের পরে আমরা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট আমাদের পার ক্যাপিটা ইনকাম ত্রিপুরা। আমরা চেষ্টা করছি এই যে আপনার প্যারামিটারগুলো আছে এখানে, ডেথ রেট, আমাদের চাইল্ড বার্থের ডেথ রেট কম আছে। আমাদের এখানে আইন শৃঙ্খলার দিক দিয়ে যদি আমরা কথা বলি, 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক দিয়ে 3rd পজিশনে আমাদের আইন শৃঙ্খলা। বিরোধীরা প্রায়ই বলে আইন শৃঙ্খলা নাই, গণতন্ত্রের কথা বলে, কিন্তু কালকেই আমরা পালন করেছি গণতন্ত্রের হত্যা আমরা পালন করেছি। যে 50 বছর আগে যে ইমার্জেন্সি কংগ্রেস সরকার করেছিল তার ইতিকথা আমরা কিন্তু কালকে সবার সামনে আমরা রেখেছি। এবং গণতন্ত্রের এই যে যাকে বলে পুনঃপ্রতিষ্ঠিত করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 আসার পরে। আমাদের যারা মায়েরা আছেন, মহিলারা আছেন, যারা মুসলিম সম্প্রদায়ের, তাদেরকে 3 তালাক প্রথা মাননীয় প্রধানমন্ত্রীজি বিলোপ করেছেন। এই প্রথা বিলোপ করার মাধ্যমে আইনকে, গণতন্ত্রকে উনি রক্ষা করেছেন। 370 দ্বারা 35-এ সেটার বিলোপ করার পরে, যার জন্য আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান হয়েছেন, যে একই দেশের মধ্যে 2 প্রধান কি করে থাকবে, 2 নিশান কিভাবে থাকবে, দুটো আইন কি করে চলতে পারে, সেখানে বিধান থাকতে পারে না। তার জন্য উনি বলিদান হয়েছেন। আর যশস্বী প্রধানমন্ত্রীজি এত বছর বাদে উনি তার বাস্তবায়ন করেছেন এবং আইনকে বাঁচিয়েছেন। আজকে কাশ্মীর এবং জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখ, আজকে সবাই খুশি সেখানে। সেই কাজটা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আমাদের যে সংবিধান, ডক্টর বি.আর. আম্বেদকর এত পরিশ্রম করে এই সংবিধান বানিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোটা যদি বলে সংবিধান ভারতবর্ষে, সেটাকে রক্ষা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে এখানে আমরা যেভাবে এখন কাজ করছি, এখানে যারা আবাসনের যে বিষয়, মাননীয় প্রধানমন্ত্রী যে আবাসনের উপর জোর দিয়েছেন, প্রায় 4.5 লক্ষর মতো আবাসন ত্রিপুরাতে হয়েছে। এখানে ঘর নেই, জল নেই, সমস্ত জায়গায় জলের পার্সেন্টেজে আমাদের এখানে প্রায় এখন 87% আমরা প্রতিটা নলসে জল আমরা কার্যক্রম আমরা করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসি যখন উনি বললেন, আজকে আমরা সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আগে কী ছিল, উগ্রবাদীদের অবস্থা, উগ্রবাদের জন্য নর্থ ইস্টে খ্যাত ছিল, সেই জায়গায় আজকে প্রায় 12টার মতো, 11টার থেকে 12টার মতো অ্যাকর্ড হয়েছে উগ্রবাদীদের সাথে। লাস্ট যে অ্যাকর্ড হয়েছে আমাদের এনএলএফটি এবং এটিটিএফের সাথে, আমরা এখন বলতে পারি ত্রিপুরাতে এখন মানে কোন টেররিস্ট ফ্রি ত্রিপুরা আমরা এখন ডিক্লেয়ার করতে পারি। আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি আগরতলা থেকে আমরা রওনা দিতাম, সে কবে যে গিয়ে সাবরুম পৌঁছবো কেউ বলতে পারবে না, এসকর্টের জন্য ওয়েট করতাম। আগরতলা থেকে যদি ধর্মনগর যেতে হতো, কৈলাসহর যেতে হতো, এসকর্টের জন্য বসে থাকতে হতো। আর নর্থ ইস্টের প্রচুর জায়গার মধ্যে খালি বোম ব্লাস্টিং, এগুলোই তো দেখতাম আমরা। সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এবং যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে সেখানেই উন্নয়ন সম্ভব। আমাদের আগে আমরা দেখলাম খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ, এগুলো যেন মনে হতো যে নর্মাল বিষয়, যদিও এটা অ্যাবনর্মাল, কিন্তু আমরা ধরে নিয়েছিলাম এইভাবেই বোধহয় জীবন চলবে। স্ক্যামের দেখতাম আমরা বিভিন্ন জায়গায়, সরকারে বসলে স্ক্যাম করতে হবে, কত রকমের স্ক্যাম আছে হিসাব নেই, বলতে গেলে শেষ হবে না। কিন্তু স্ক্যাম ছাড়াও একটা সরকার চালানো যায়। আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার উনি দেখাচ্ছেন, আর আমরাও আমাদের এই সরকারে আমরা দেখাচ্ছি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্ক্যামের ঘটনা আমরা সবাই জানি। যেখানে শান্তি আছে, মানুষ চায় শান্তিতে থাকতে, মানুষ চায় যে অন্ততপক্ষে আমাদের সম্মান করুক। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনার বিশ্বকর্মা যোজনা, যে 18টা গ্রুপ, যিনি কখনো যাদেরকে কেউ চিন্তা ভাবনা করেনি, সে 18টা গ্রুপকে উনি সম্মান দিয়েছেন। প্রায় 13,000 কোটি টাকা ওনাদের জন্য রেখেছেন। ওনাদেরকে ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে ওনাদের কিভাবে মানে আরও বেশি স্কিল্ড পার্সন বানানো যায়, সেই ব্যবস্থা এখানে করেছে। আপনারা এই অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আমাদের 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে, আরও 4টা অন প্রিন্সিপাল মানে অলরেডি এটাকে গ্রহণ করেছেন। তার মধ্যে একটা আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি। আমি MORTH যিনি ইউনিয়ন মিনিস্টার
গাডকারিজির সাথে কথা বলেছি। সেখানেও কমলপুর থেকে একটা যেটা গন্ডা আমবাসা হয়ে গন্ডা তৈসা হয়ে সেটা আমাদের শান্তির বাজারে যাবে বলছে যে এটা ওনারা করবেন, আমাকে কথা দিয়েছেন। এখানে স্বাস্থ্যের বিষয়ে যদি আমরা কথা বলি, এখানে আজকে প্রায় 9টার মতো নতুন নতুন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট। আগে সুপার স্পেশালিস্ট ত্রিপুরার যারা ছেলেমেয়েরা তারা আসতে চাইতো না, পড়াশোনার পরে বাইরে থাকতো, কারণ তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া হতো না। আমাদের এখানে ডাইরেক্টর সাহেব আছেন, উনি জানেন ভালো করে যে এখানে আসার পরে তাদেরকে আমরা তাদের গ্রেড আলাদা করে আমরা করেছি। এখানে ত্রিপুরা হেলথ সার্ভিসের আমরা নতুনভাবে পুনর্গঠন করেছি যাতে ওনাদেরকে সম্মান দেওয়া যায়। ওনারা আসছেন, এখন ত্রিপুরার ছেলে মেয়ে বিদেশ থেকে ভালো ভালো ডিগ্রি নিয়ে এখন ত্রিপুরাতে এই যে আমাদের যে বিভিন্ন স্পেশালাইজেশন আছে সেখানে ওনারা কাজ করছেন। আস্তে আস্তে করে আমাদের একটা মানসিকতা, এখানে কোনো চিকিৎসাই হয় না, চিকিৎসা হয় না, বাইরে চলে যেতে হবে, বাটি গুটি বিক্রি করে বাড়িঘর বিক্রি বন্ধক রেখে সোনা দানা যা আছে বিক্রি করে বাইরে যেত। এখন কিন্তু আস্তে 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 করে অনেকটা কমে গেছে। আমি বলছি না সব হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা আছে। এখানে জিবি হাসপাতালে আমি নিজেও কয়েকবার যাই, সেখানে গিয়ে যেখানে আসন সংখ্যা যা ছিল তার দ্বিগুণ আসন সংখ্যা, মাটিতে শুয়ে থাকে, এত লোড। আমরা বলছি না, এখন সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটালগুলোকে আরও স্ট্রং করতে হবে যাতে করে রেফারের সংখ্যাটা কম হয়। আমি নিজেও এখানে বিশালগড় হসপিটালে আমি কাজ করে গেছি, আমি জানি সবচেয়ে বেশি এখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতো। জিরানিয়াতেও দেখেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হতো। এবং যেভাবে মানে যখনই আসে এখানের যে ডাক্তারবাবু আছে, ইচ্ছে করলে উনিও ট্রিটমেন্ট করতে পারেন, কিন্তু যে পেশেন্টের সাথে যে পার্টি আসে তাদের চাপের কারণে, যে আমি যদি কিছু একটা করি ডাক্তারবাবুদের, আমি ওনাদেরকে বলি যে ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক, কারণ তোমার এক্সপার্টাইজটাও তাতে এস্টাবলিশড হবে। তো এই যে একটা ডাক্তার এবং যারা মুমূর্ষ ব্যক্তি তাদের যে একটা রিলেশন, সেটা যত বেশি সুদৃঢ় হবে তত বেশি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এখানে উন্নতি হবে। আমাদের এখানে যে করের যে আয়, আমরা যে ট্যাক্স, আমরা একটা হচ্ছে নিজস্ব কর আর কর বহির্ভূত যে কর আছে, সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে 236% ইনক্রিজ করেছে এবার। কারণ আপনার কাছে পয়সাও থাকতে হবে, পয়সা না থাকলে আপনার কিভাবে কাজ করবেন? এতগুলো প্রকল্প উদ্বোধন করলাম, পয়সা থাকতে হবে। তো এখানে 236% আপনার সেই রাজস্ব আদায় আমাদের হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে সার্বিক উন্নয়নের জন্য আমরা গত যে বাজেটে আমরা ছিল প্রায় 27,000 কোটি টাকা, আর এবার আমরা 34,000 কোটি টাকার আমরা বাজেট রেখেছি। এটা কি করে সম্ভব হলো? এটা এই কারণে সম্ভব হলো যে কেন্দ্রীয় সরকার দেখেছে ওনারা প্রতিটা পয়সা যেভাবে কাজ করছেন, যেভাবে তার ইউটিলাইজ করছেন, এর জন্য প্রায় 4,000 কোটি টাকা জাম করে আমাদেরকে কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তো 32,000 কোটি টাকা যে আমরা জাম করে আমরা করলাম, সেটা আগামী দিন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা আরও যাতে বেশি করে আর বাজেট বাড়াতে পারি, মানুষের সার্বিক উন্নয়ন আমরা করতে পারি। আমাদের যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বেশি না বাড়াই তাহলে বাইরের থেকেও মানুষ আসবে না এবং বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলোও সম্ভব হবে না। এর জন্য প্রায় 8,000 কোটি টাকার মতো এবার আমরা বাজেটে রেখেছি। এখানে আমাদের আত্মনির্ভর যে এত বাজেট যে আমরা বাড়লাম, এতে একটাই প্রমাণ হয় যে আমরা কিন্তু সেলফ রিলায়েন্স আমরা অনেকটা বেশি আমরা হতে পেরেছি। এখানে প্রাণী সম্পদ, মৎস্য, নগর পরিকাঠামো, দক্ষতা প্রশিক্ষণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা করা হয়েছে, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা করা হয়েছে, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প সেগুলো বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের ই অফিস, ভারতবর্ষের একমাত্র ত্রিপুরায়, যেখানে অন্যান্য জায়গায় ই অফিস আপ টু সাব ডিভিশনাল লেভেলে হয়েছে, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত ই অফিস হয়েছে, যেটা ভাবা যায় না কোনো দিন। ক্যাবিনেট থেকে আরম্ভ করে ই অফিস, তাতে করে তাড়াতাড়ি সব কাজ দ্রুত গতিতে হচ্ছে। কোনো জায়গায় খামতি আছে কিনা তার জন্য মনিটরিং হচ্ছে, আমরা কম্পিউটার কিনে দিচ্ছি। তো এতে করে কাজের যে স্মার্ট যে ওয়ার্ক সেটা আমরা ত্রিপুরার মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারছি। আমাদের এখানে সামগ্রিক যে অপরাধের যে স্থান, মহিলাদের জন্য আমরা দেখেছি যে
এখানে অনেক শতাংশ আমাদের এখন কম হয়েছে। মাদকের বিষয়ে আমার ডিএম সাহেব এখানে বলেছেন, ত্রিপুরাতে আমরা বারবার বলেছি জিরো টলারেন্স, বিশেষ করে সিপাহীজলা। এখানে সবাই জানে যে সিপাহীজলা একটা আতর ঘর, এখানে বহুদিন ধরে এই প্রচেষ্টা, সেই লেফট ফ্রন্টের আমল থেকে আমরা সেখানেও হাত দিচ্ছি, সারা ত্রিপুরাতেই হাত দিচ্ছি যে কোনো অবস্থায় এখানে যারা মাদক কারবারিরা আছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না, এবং জিরো টলারেন্স আমরা নীতি আমরা এখানে নিয়েছি। এবং তাতে করে আমরা দেখেছি গ্রেপ্তারও হচ্ছে, এবং মাঝখানে যারা দালালরা আছে তাদেরকেও আমরা ধরবার চেষ্টা করছি, এবং অনেককে অ্যারেস্ট করা হয়েছে, সাজার পরিমাণও অনেক বেশি হয়েছে এখানে। এবং 2023 সালের থেকে 2024 সালে যারা বাংলাদেশ থেকে এখানে মানে অনুপ্রবেশ করছে তাদেরকে এখন পর্যন্ত প্রায় গত বছরের তুলনায় প্রায় 16% বেড়েছে। আপনারা সবাই জানেন যে 2024-এর 1 জুলাই নতুন ফৌজদারি আইন কার্যকর হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। তার জন্য আমি নিজেও গিয়েছিলাম গুয়াহাটিতে, মাননীয় গৃহমন্ত্রীজি ছিলেন, ডিজিপি সাহেবও ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন। এটা নিয়ে ভীষণভাবে ওনারা যাতে এই আইনটা, কারণ বহুদিনের পুরনো সেই ব্রিটিশ আমলের অনেক আইন আছে যেগুলো কোনো অকেজো, সেই আইনগুলোকে বাতিল করে নতুন আইন করেছে। তার জন্য সম্যক ধারণার জন্য তার জন্য ট্রেনিং হচ্ছে, এতে করে অনেক সুবিধা হবে। এবং সবকটাই কিন্তু মানে সিটিজেন ফ্রেন্ডলি, এগুলো যে হচ্ছে সিটিজেন ফ্রেন্ডলি। আমরা আশা করি যে এখন পর্যন্ত আপনারা শুনে যে চাকরি নেই প্রায়শ বলে, আমাদের এই সরকার আসার পর আজকের দিন অবধি প্রায় 19,262 জন সরকারি চাকরি আমরা ডাইরেক্টলি এই চাকরি আমরা ত্রিপুরা সরকার দিয়েছি। এবং সিকিউরিটি গার্ড এবং অন্যান্য পরিষেবার ক্ষেত্রে আমরা এজেন্সি যেগুলো আছে 2,987 জনকে সরকারি ও বেসরকারিতে আমরা প্রতিষ্ঠানে আমরা নিয়োগ করেছি। যেখানে আউটসোর্সিং ও যেখানে চুক্তিতে চাকরি পেয়েছে প্রায় 5,771 জন। তো সেইভাবে আমরা কাজ করছি। আগামী কয়েকদিনের মধ্যে আরেকটা আমার সেই ওনাদেরকেও স্বাস্থ্য বিভাগের এবং আরেকটা বিভাগের আমার যে ওনাদের অফার বিলির একটা প্রোগ্রাম রয়েছে। তো প্রতিদিন এই যে 19,000 আমি বললাম সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঊর্ধ্বমুখী। একদিকে আমরা চাকরিও দিচ্ছি, আবার যাতে এমএসএমইর মাধ্যমে যাতে এন্টারপ্রেনার হতে পারে তার ব্যবস্থা করেছি। এখানে মাইক্রোতে আমি দেখেছি প্রচুর, প্রায় 2.1 লাখ মানুষ আজকে মাইক্রো এন্টারপ্রাইনার হয়েছে। চাকরির জন্য যাতে শুধু হন্যে ঘুরতে না হয় সেই ব্যবস্থা আমরা এখানে করেছি। আমরা এখানে বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য ব্যবস্থা করছি, কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হয়ে গেছে। বোন মেরো ট্রান্সপ্লান্টের জন্য মোহন ফাউন্ডেশন করে এটা ভারত বিখ্যাত একটা ফাউন্ডেশন আছে, তাদের সাথে আমরা মুভ করতে যাচ্ছি, ওনাদের সাথে কথাও হয়েছে। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে 2টো, আরও আগামী কয়েকদিনের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট আরও হচ্ছে। এখানে বাইরে যেতে হয় না। ত্রিপুরাতে এখন যদি আমি বলি এখানে এত কাজ আমরা করছি, শেষ করা যাবে না। এবং কথায় কথায় কিন্তু আগে মানুষ বাইরে চলে যেত, এখানে সব ধরনের এখন সুবিধা আছে। বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আজকে এখানে প্রায় 3 থেকে 4টে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে অলরেডি কাজ করছে ওনারা। সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের এমবিবি ইউনিভার্সিটি আছে সরকারে। এখানে ডেন্টাল কলেজ হয়েছে। এমবিবিএসের সিট আমাদের সময় থাকতো 10টা আর 12টা সিট, ডেন্টালের জন্য একটা সিট থাকতো। সেই জায়গায় আজকে ডেন্টাল কলেজ আমরা করার সুবাদে সেখানে 63টা সিট হয়েছে, আর এমবিবিএসের জন্য 400 সিট হয়েছে। আরও আগামী দিন বাড়বে। আমাদের ছেলেমেয়েরা ত্রিপুরাতেই পড়বে। বাইরে গিয়ে পড়াশোনা কত কষ্টকর, গার্জিয়ানদের কত অসুবিধা হয় সেটা মানে আমরা নিজেরা বুঝি, এবং তাতে করে অনেক সুবিধা হচ্ছে। ব্রু রিয়াং শরণার্থীদের কত রকমের ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি। আমাদের সরকার আসার পর এই ব্রু রিয়াং শরণার্থীদের যেখানে 500 কোটি টাকা তাদের জন্য বরাদ্দ রেখেছিল, সেখানে 800 কোটি টাকা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজি সেই ব্যবস্থা করেছেন তাদেরকে কিভাবে মানে ওনাদেরকে পুনর্বাসন দেওয়া যায়। তো আমরা সব দিকে আমরা কাজ করছি। এবং আজকের এই যে উদ্বোধন এখানে আজকের যে এখানে ভিত্তিপ্রস্তর আমরা ভার্চুয়ালি করলাম, সেগুলো আগামী দিনে আমি যেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করি আমি বসে থাকি কবে সেটার উদ্বোধন হবে ফিজিক্যালি, তার জন্য অপেক্ষা করি। এবং আমাদের কাজগুলো কিন্তু সরকারি পর্যায়েও আমাদের যারা অফিসাররা সবাই মিলে কিন্তু কাজটা করছে। এখানে কিছুদিন আগে আমি এসেছিলাম, আপনাদের প্রায় 50 কোটি টাকার উপরে যে আর্টিফিশিয়াল
এলএম কোর, সেটারও কিন্তু আমি জিজ্ঞেস করছিলাম মাননীয় এমএলএ সাহেবকে, এটা কাজ শুরু হয়েছে কিনা। আমি বললাম যদি কাজ শুরু না হয় আমাকে বলুন। প্রায় 50 কোটি টাকার উপরে প্রকল্প কিছুদিন আগে আমরা এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছি, এবং আগামী দিন আরও অনেক কিছু করব। এবং আমি ওনাকে একটা লিস্ট দিয়েছি। এই কিছুক্ষণ আগে আমি কমলা সাগরের যে বিধায়িকা আছেন ওনাকেও দিয়ে এসেছি কত কাজ আমরা করেছি, এবং এবার এসে ওনাকে আমি দিয়েছি যে বিশালগড়ে এই জায়গার মধ্যে কি কি কাজ আমরা করেছি। কাজের শেষ নেই, অন্তহীন, কিন্তু আপনাদের সাপোর্ট এই সরকারের উপর যখন থাকবে আরও আমরা কাজ করতে আরও অনুপ্রাণিত হব এবং আরও কাজ করার ইচ্ছে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য। একটা প্রশাসনের পক্ষ থেকে অনেক অনেক